থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ। শান্তি আলোচনার মধ্যেই নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত পরিস্থিতি। বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। যুদ্ধবন্ধে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি যুক্তরাষ্ট্রের। মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে এক জেনারেল নিহত। ওডেসায় আবারও তেল সংরক্ষণাগারে রুশ হামলা। ভেনেজুয়েলা উপকূলে তেলবাহী ট্যাঙ্কারকে মার্কিন নৌবাহিনীর ধাওয়া। সামরিক তৎপরতা জোরদার। ট্রাম্পের হস্তক্ষেপে বিপর্যয়ের শঙ্কা ব্রাজিলের প্রেসিডেন্টের। অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতি স্থাপনে অনুমোদন ইসরায়েলের। তীব্র নিন্দা সৌদি আরবের। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। গাজার 3 স্থানে হামলায় 4 ফিলিস্তিনি নিহত। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার অধিকৃত পশ্চিম তীরে আলাদা অভিযানে 2 জন এবং রোববার ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত ইয়েলো লাইনের কাছে হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। আর গাজার রোগীদের জন্য প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ গেছে নিরীহ ফিলিস্তিনের। স্থানীয় সময় শনিবার জেনিনের কাভাতিয়া শহর এবং পশ্চিমে সিলাত আল হারাধিয়া এলাকায় অভিযানে মারা গেছে বেশ কয়েকজন। আল আহলি আরব হাসপাতাল সূত্রে জানা যায়, গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ইয়েলো লাইনের কাছাকাছি ইসরায়েলি সেনা নিয়ন্ত্রিত এলাকায় এই হামলার ঘটনা ঘটে। একই দিনে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে আবারও বিমান হামলা চালায় দখলদার বাহিনী। হামলাটি শহরের ভবন ধ্বংসের অভিযানের অংশ, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। It's a pleasure to welcome Senator Lindsey. যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার জেরুজালেমের এই বৈঠকে গ্রাহাম বলেন, হামাস চুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ করছে না, বরং গাজায় ক্ষমতা আরও শক্ত করতে চাইছে। একই সঙ্গে হিজবুল্লাহ অস্ত্র বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা। এটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো এবং বসতি সম্প্রসারণের অংশ বলে জানানো হয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে এই বসতি স্থাপন অবৈধ। সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে, ফিলিস্তিনিদের ভূমি দখল হচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এদিকে গাজা উপত্যকায় চিকিৎসা ব্যবস্থা প্রায় পুরোপুরি ভেঙে পড়ায় চরম বিপদে পড়েছেন রোগীরা। এই পরিস্থিতিতে গাজার রোগীদের জন্য আশেপাশের দেশগুলোকে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুদ্ধবন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। টানা দ্বিতীয় দিনের মতো ওডেসা অঞ্চলে তেলের মজুত আগারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে সুমি অঞ্চলে পুতিন বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেনস্কির সেনারা। এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে টানা 3 দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি মার্কিন বিশেষ দূত উইটকফের। যুদ্ধবন্ধে করণীয় ঠিক করতে ফ্লোরিডায় টানা 3 দিন ধরে আলোচনা করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের প্রতিনিধি দল। ওই বৈঠক ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে উইটকফ জানান, ইউক্রেন ন্যায়ের ভিত্তিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় হত্যা বন্ধ করা, নিরাপত্তার নিশ্চয়তা দেয়া এবং ইউক্রেনের পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ তৈরি করার বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়। পরে এক্সে আরেকটি পোস্টে রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিয়েত্রেভের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গঠনমূলক বৈঠক করেছেন বলে জানান উইটকফ, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। আলোচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের ওডেসা অঞ্চলে সূর্যমুখী তেলের মজুতাগারে ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। তীব্র হামলায় উপকূলীয় এই অঞ্চল ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। রাশিয়া ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার সীমিত এবং উপকূলীয় অঞ্চল অবরুদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলের ট্যাঙ্কার ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল। 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দের পরপরই এই ঘটনা ঘটল। কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোয় সামরিক তৎপরতা জোরদার করছে ট্রাম্প প্রশাসন। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি তেলের ট্যাঙ্কার ধাওয়া করে মার্কিন সেনারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ, জাহাজটিতে ভুয়া পতাকা উঠছিল এবং এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে। গত সপ্তাহে ভেনেজুয়েলামুখী সব জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, মাদক কারবারে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে কারাকাস। এর আগে দুটি তেলবাহী জাহাজ জব্দ করে মার্কিন সেনারা। গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা ৮০টি জাহাজের মধ্যে ৩০টিরও বেশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। কারাকাস ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টা করার অভিযোগ এনেছে। এই উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোয় নৌবন্দর ও বিমান ঘাঁটিতে সক্রিয় নৌ ও বিমান চলাচল। গণমাধ্যম বলছে, রোববার মার্কিন নৌবাহিনীর রিফুয়েলিং তেলের জাহাজ বন্দরে অবস্থান করতে দেখা যায়। মার্সেদিতা বিমান বন্দরেও একটি সামরিক বিমান উঠতে দেখা গেছে। এদিকে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ ও সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ভেনেজুয়েলায় কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ শুধু ওই দেশের জন্যই নয়, বরং পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত উত্তেজনা কমাতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলাদাভাবে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এদিকে সীমান্তে সংঘাতের মধ্যেই জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশের বাসিন্দারা। থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ থামেনি। এর মধ্যেই থাইল্যান্ডের বুড়িরাম প্রদেশের সীমান্তবর্তী এলাকা থেকে সরিয়ে নেয়া অনেক পরিবার আবার ফিরছে নিজ বাড়িতে। জীবন নয়, জীবিকা বাঁচাতে ঝুঁকি নিচ্ছেন তারা। ৭ ডিসেম্বর সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরুর পর লাখ লাখ মানুষ ঘরছাড়া হয়। থমকে যায় কৃষিকাজ, হুমকির মুখে পড়ে জীবিকা। সীমান্ত এলাকার কৃষিজমি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায়। সংঘর্ষ শুরুর পর বুড়িরামের সীমান্ত গ্রামগুলো থেকে মানুষ আশ্রয় শিবিরে চলে যায়। অথচ ডিসেম্বর এই এলাকার সবচেয়ে ব্যস্ত ফসল কাটার মৌসুম। রাবার গাছের সেরা ট্যাপিং মৌসুম হাতছাড়া হয়ে গেছে। যুদ্ধের কারণে কাজ বন্ধ, রাবার শুকিয়ে গেছে। শিবিরে থাকা নিরাপদ হলেও এবছর আয়ের কোনো আশা নেই। আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে। থাইল্যান্ডের পূর্ব প্রান্তের সাকেও প্রদেশে রাত নামলে বদলে যায় চিত্র। গোলার শব্দ, আকাশে ড্রোনের ভয়, এই বাস্তবতায় এখন নিজের গ্রাম নিজেরাই পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাতের অন্ধকারে শুরু হয় স্বেচ্ছাসেবী নজরদারি। গ্রাম নিরাপত্তা দলের সব সদস্যকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ও কান হিসেবে কাজ করতে হয়। আমরা এখানে পাহারায় থাকি। যদি কোনো গোলা পড়ে বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তা জানাই কিংবা তদন্তের জন্য তাদের ডেকে আনি। এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই সীমান্ত উত্তেজনা কমাতে সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, আলাদাভাবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। এ সময় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপের চেতনায় অটল থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। সুদানের দক্ষিণ দারফুরে একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানায়, স্থানীয় সময় শনিবার মালহার শহরের আল হারা মার্কেটে ড্রোন হামলা চালানো হয়। এটি আরএসএফ এর নিয়ন্ত্রণাধীন একটি এলাকায়। হামলার পর বাজারের বহু দোকানে আগুন ধরে যায়। অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লিওনেল মেসিকে ভারত সফর নিয়ে এবার পাওয়া গেল অবাক করা এক তথ্য। ইন্ডিয়া সফর থেকে মেসির আয়ের পরিমাণ শুনলে চোখ চড়ক গাছ হবে যে কারো। প্রায় ১০০ কোটি রুপি খরচ হয়েছে লিওকে ভারতে আনতে, যার মধ্যে ৮৯ কোটি রুপি দেওয়া হচ্ছে মেসিকেই। এমন তথ্য উঠে এসেছে তদন্তে, যে অর্থের ৬০% এসেছে স্পন্সর ও টিকিট বিক্রির অর্থ থেকে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। গো ট্যুর অফ ইন্ডিয়া। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যে সফর নিয়ে তুমুল আগ্রহ ছিল ভারতীয়দের, কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই পরিণত হয় বিশৃঙ্খলা, ভাঙচুর আর ধ্বংসযজ্ঞে। কলকাতা দিয়ে শুরু করে এরপর হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শুরুতেই যুব ভারতী স্টেডিয়ামের যাত্রাটা একেবারেই সুখের হয়নি লিওর। অর্থ ব্যয় করে লিওনেল মেসিকে এক নজর দেখতে না পারায় বেজায় চটেছেন ভক্তরা। বিশৃঙ্খল এই পরিস্থিতির জন্য LM10কে ভারতে আনার উদ্যোগ নেয়া শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করে এবার বের হয়ে এলো থলের পিড়াল। জানা গেল কত টাকার বিনিময়ে ভারত সফরে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। টাকার পরিমাণ শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারো।
চরম বিশৃঙ্খলার দায়ে শতদ্রুকে পুলিশি হেফাজতে নেয়ার পর পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। আদালতে এবার জবানবন্দি দিলেন তিনি। তদন্ত কমিটি গঠন করার পর উঠে এলো মেসির অর্থ প্রাপ্তির পরিমাণ। মেসির ভারত সফরের জন্য তিনি একাই পেয়েছেন 89 কোটি রুপি, আর পুরো সফরে মোট খরচ হয়েছে 100 কোটি রুপি। কলকাতার ঘটনা তদন্তের পর এমন তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত কমিটি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। তবে এত টাকার উৎস কি তাও জানা গেল এবার। মেসিকে 89 কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেয়া হয়েছে 11 কোটি রুপি। এর মধ্যে 30% অর্থ এসেছে স্পন্সরশিপ থেকে, আর বাকি 30% অর্থ এসেছে টিকিট বিক্রি বাবদ। এদিকে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 20 কোটিরও বেশি রুপির হিসেব পেয়েছে এসআইটি। তবে অভিযুক্ত শতদ্রুর দাবি এই টাকা কলকাতা ও হায়দ্রাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকেই পাওয়া। শুধু ব্যাংক অ্যাকাউন্টই জব্দ করা হয়নি, শতদ্রুর বাড়ি থেকে বেশ কিছু নথিও জব্দ করা হয়েছে। এদিকে কলকাতার বিশৃঙ্খলা নিয়ে জবানবন্দি দিয়েছেন শতদ্রু দত্ত। কলকাতায় মেসিকে ঘিরে ছিলেন 70 থেকে 80 জন মানুষ, যার কারণে লিওকে গ্যালারি থেকে দেখতে পাননি দর্শকরা। আর এত মানুষের সমাগম হয় প্রভাবশালী মহলের কারণে। মেসি এত মানুষের সমাগম খুব একটা ভালোভাবে নেননি বলে পূর্ণ নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন। পিটিআই এর প্রতিবেদনে উল্লেখ করা হয় এমন খবর। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নতুন করে চালুর প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি টেপকোর বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। ফুকুশিমা ট্র্যাজেডির জেরে 15 বছর ধরে বন্ধ রাখা হয় কাজুসাব-কারিওয়াকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এর আয়তন 42 লাখ বর্গমিটার। মোট 7টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎ কেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.2 মেগাওয়াট। এটি পরিচালনা ও দেখভালের দায়িত্বে আছে টেপকো। 2011 সালে বড় মাত্রার ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামিতে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের মোট 54টি চুল্লি বিধ্বস্ত হয়।